আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ব্যবসা শাখার সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে অবগত যে করোনা ভাইরাসের কারণে আমরা তোমাদেরকে সরাসরি পাঠদান থেকে বিরত রয়েছি। কিন্তু তোমাদের পড়াশোনাকে আরো বেগবান করার লক্ষ্যে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর প্রতিনিয়ত অনলাইন ক্লাসকে সমৃদ্ধ করার প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমি এখানে উপস্থিত হয়েছি ব্যবসা শাখার শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমি মোহাম্মদ মাহফুজার রহমান, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ব্যবসা শাখার শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাব বিজ্ঞান নিয়ে। তাহলে আজকে আমি আলোচনা করব হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী। ছবিগুলো দেখো এবং চিন্তা করে উত্তর দাও। এখানে কতজন মানুষ দেখতে পাচ্ছ? উত্তর বলবা নিশ্চয় ২ জন মানুষ। এই ছবিতে কি দেখতে পাচ্ছ? মনে হয় কোনো চুক্তি হস্তান্তর হচ্ছে। এই ছবি দ্বারা কি বোঝা যায়? গ্রহণ দান। এই ছবিতে কি বোঝা যায়? আদান প্রদান। প্রথম প্রথম ছবিতে দেখলাম ২ জন মানুষ। দ্বিতীয় ছবিতে চুক্তি হচ্ছে। তৃতীয় ছবিতে গ্রহণ প্রদান। শেষ ছবিতে দেখলাম আদান প্রদান। তাহলে বলো তো প্রত্যেকটি ছবিতে কয়টি পক্ষ দেখতে পেলাম? নিশ্চয়ই ২ টি পক্ষ। এবার বলো ২ টি পক্ষকে হিসাব বিজ্ঞানের ভাষায় আমরা কি বলবো? দ্বৈত সত্তা বা দুতরফা দাখিলা। তাহলে আমরা ২ টি পক্ষকে বলবো আমরা দ্বৈত অর্থ ২, সত্তা অর্থ পক্ষ। অর্থাৎ ২ টি পক্ষ, দ্বৈত সত্তা বা দুতরফা দাখিলা। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো আজকে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দুতরফা দাখিলা পদ্ধতি অর্থাৎ তৃতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এসো আমরা বিস্তারিত অধ্যায়টি সম্পর্কে জেনে নেই। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইন ক্লাস শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো তা হলো দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা ব্যাখ্যা করতে পারবো, দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ ব্যাখ্যা করতে পারবো, লেনদেনে জড়িত ২ টি পক্ষ অর্থাৎ ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্ত করতে পারবো, হিসাব চক্রের বিভিন্ন ধাপ ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, দুতরফা দাখিলা তোমরা সকলে জানো যে বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠানসমূহে হিসাব সংরক্ষণের জন্য নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতির নাম এবং এটি সকলের কাছে সুপরিচিত। দুতরফা দাখিলা পদ্ধতিতে অর্থ বা আর্থিক মূল্যে পরিমাপযোগ্য প্রতিটি লেনদেনকে দ্বৈত সত্তায় প্রকাশ করা হয়। ব্যবসায়ের সঠিক ফলাফল ও প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য দুতরফা দাখিলা পদ্ধতির কোনো বিকল্প নেই।
এসো আমরা দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেই। আসলে দুতরফা দাখিলা কি? কেন? কি জন্যে করা হয়? বিষয়টা কি? আমরা জেনে নেই। দেখো, একটি দাঁড়িপাল্লার ছবি আমরা দেখতে পাচ্ছি। একজন সুবিধা গ্রহণকারী, একজন সুবিধা প্রদানকারী। উভয় সমান হবে। বিষয়টা যদি তোমাদেরকে আরেকটু আমি একটি উদাহরণ মনে করে দেই যে তুমি আমাদের ২ টি হাত, একটি ডান হাত, একটি বাম হাত। ধরো আমি বাম হাত থেকে একটি কলম নিবো ডান হাতে। তাহলে এজন্য বাম হাতকে আমাকে ৳৫ টি দিতে হবে। ৳৫ র কলম নিবো। তাহলে আমার ডান হাতে চলে আসবে ৳৫ মূল্যের কলম এবং বাম হাতে চলে যাবে ৳৫। তাহলে কি হলো যে এই যে বাম হাত থেকে ডান হাতে কলমটি নিলাম, তাহলে ডান হাতে কলম থাকলো ৳৫ এবং বাম হাতে চলে গেল ৳৫ টি। তাহলে ৳৫ র কলম সমান ৳৫ টি। এই যে ২ টি পক্ষ অর্থাৎ ডান হাত এবং ডান পক্ষ বাম পক্ষ মিলে গেল, মিল থাকবে। এরকম করে আমরা প্রত্যেকটি লেনদেনকে ২ টি পক্ষে ভাগ করব। অর্থাৎ একটি লেনদেন হলেই সেখানে ২ টি পক্ষ থাকবে। একটি ডান পক্ষ, একটি বাম পক্ষ। অর্থাৎ একজন সুবিধা গ্রহণ করবে, ধরো ডান হাত সুবিধা গ্রহণ করলো, কলম নিল, বাম হাত সুবিধা প্রদান করলো। সমান, সমান হবে। দাঁড়িপাল্লা দ্বারা সেটিই বোঝানো হয়েছে। এটিই দুতরফা দাখিলা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমার কাছে মনে হতে পারে এই দুতরফা দাখিলা পদ্ধতিটি আসলে কিভাবে আসলো? কে এই দুতরফা দাখিলা পদ্ধতিটি তৈরি করলো? বিষয়টি এমন। তোমরা ইতিপূর্বে জেনেছ ২য় অধ্যায়ে লুকা প্যাচিওলি নামে একজন ইটালির গণিতবিদ, যিনি সর্বপ্রথম লেনদেনগুলোকে সুষ্ঠু এবং সুচারুভাবে লিপিবদ্ধ করার জন্য একটি বিখ্যাত পদ্ধতি আবিষ্কার করেছেন তার একটি বিখ্যাত গ্রন্থে। সেই গ্রন্থে তিনি বলেছেন প্রত্যেকটি লেনদেনকে ২ টি পক্ষে লিপিবদ্ধ করতে হবে। আর এই যে প্রতিটি লেনদেনে ২ টি পক্ষে লিপিবদ্ধ করার নামই হলো দুতরফা দাখিলা পদ্ধতি। এটি ১৪৯৪ খ্রিস্টাব্দে, আমি আবারও বলি, ইতালীয় প্রসিদ্ধ গণিতবিদ লুকা প্যাসিওলি ১৪৯৪ খ্রিস্টাব্দে আর্থিক ঘটনাবলীকে সঠিক ও সুচারুভাবে লিপিবদ্ধ করার একটি পদ্ধতি বর্ণনা করেন। উক্ত পদ্ধতিটি দুতরফা দাখিলা পদ্ধতি নামে পরিচিত। এখানে তিনি ২ টি পক্ষের মধ্যে একটি পক্ষকে তিনি ডেবিট বলার চেষ্টা করেছেন, অপরটি হলো ক্রেডিট। অর্থাৎ একটি লেনদেনে হিসাব খাত ২ বা ততোধিক থাকতে পারে, কিন্তু ডেবিট এবং ক্রেডিটের পক্ষ মিলে যাবে। অর্থাৎ ডেবিট যত টাকা থাকবে সমান অঙ্কের ক্রেডিট টাকা থাকবে। সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থায় লেনদেন সমূহের দ্বৈত সত্তা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয়, তাকেই আমরা বলবো দুতরফা দাখিলা পদ্ধতি। আমি একটু উদাহরণ দিয়েই বিষয়টি বোঝানোর চেষ্টা করি। কর্মচারীকে বেতন প্রদান করা হলো ৳৫০০। তাহলে এই যে কর্মচারীকে বেতন দিলাম এটি একটি ব্যয়। তাহলে ব্যয় বৃদ্ধি পেল ৳৫০০, অর্থাৎ বেতন হিসাব ৫০০ ডেবিট। অনুরূপভাবে আমার কাছ থেকে কি গেল? টাকা চলে গেল। ৳৫০০ চলে গেল। অর্থাৎ টাকা বলতে নগদান হিসাব। আমরা জানি হিসাব বিজ্ঞানে কিছু শব্দ রয়েছে। তাহলে নগদ টাকা চলে গেল। তাহলে এটাকে আমরা টাকা চলে যাওয়া না গেলে বলবো যে আমার নগদ নামক সম্পদটা চলে গেল। তাহলে নগদ ক্রেডিট, সম্পদ চলে গেলে ক্রেডিট হয়। এই যে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এই যে ২ টি পক্ষ, এভাবে তিনি প্রত্যেকটা লেনদেনকে ২ টি পক্ষে লিপিবদ্ধ করার কথা বলেছেন। এটিই দুতরফা দাখিলা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, বিষয়টি যদি আরো একটু ক্লিয়ার করি যে আর্থিক ঘটনাবলীকে নির্ভরযোগ্য পূর্ণাঙ্গভাবে লিপিবদ্ধ করার একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এই পদ্ধতিতে প্রতিটি লেনদেনের সংশ্লিষ্ট হিসাব খাতগুলো দ্বৈত সত্তায় ভিত্তিতে লিপিবদ্ধ করা হয়। একটি হিসাব খাতকে প্রাপ্ত সুবিধার জন্য ডেবিট, অপর একটি হিসাব খাতকে ক্রেডিট করা হয়। সমপরিমাণ টাকাকে ক্রেডিট করা হয়। এখন আসো
দ্বৈত সত্তার কি বৈশিষ্ট্যগুলো আমরা পাই? দ্বৈত সত্তার আমরা মোটামুটি ৫ টি বৈশিষ্ট্য লক্ষ্য করছি। ১ম বৈশিষ্ট্য হলো দ্বৈত সত্তা অর্থাৎ দুতরফা দাখিলার ৫ টি বৈশিষ্ট্য। একটি হলো দ্বৈত সত্তা। দ্বৈত অর্থ ২, সত্তা অর্থ পক্ষ। অবশ্যই দুতরফা দাখিলায় ২ টি পক্ষ থাকবে। ২ টি পক্ষ থাকলে একজন দাতা ও একজন গ্রহীতা থাকবে। এটি হলো ২ নম্বর বৈশিষ্ট্য। ৩ নম্বর বৈশিষ্ট্য হলো এ এক দাতা ও গ্রহীতা একজন হবে ডেবিট আর একটি হবে ক্রেডিট। আবার ডেবিট টাকা যত হবে ক্রেডিট টাকা তত হবে এবং সামগ্রিক ফলাফল সঠিকভাবে লিপিবদ্ধ হবে। তাহলে আমরা কয়টি বৈশিষ্ট্য পেলাম? মূলনীতি বা বৈশিষ্ট্য দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য ৫ টি। একটি হলো দ্বৈত সত্তা অর্থাৎ প্রতিটি লেনদেনে কমপক্ষে ২ টি হিসাব থাকে। ডেবিট ক্রেডিট নির্ণয় করার পূর্বে আমরা কি করি? প্রতিটি লেনদেনে জড়িত হিসাব খাতগুলো বের করে তাদের প্রত্যেকটি কোন শ্রেণীর হিসাব তা নিরূপণ করতে হয়। তারপর দুতরফা দাখিলা অনুযায়ী প্রতিটি হিসাবের ডেবিট এবং ক্রেডিট টাকা নির্ণয় করতে হয়। এটি হলো দ্বৈত সত্তা। দাতা গ্রহীতা প্রতিটি লেনদেনের সুবিধা গ্রহণকারী গ্রহীতা এবং সুবিধা প্রদানকারী হলো দাতা। আর সুবিধা গ্রহণকারীকে ডেবিট, সুবিধা প্রদানকারীকে ক্রেডিট বলা হয় এবং ডেবিট টাকা যত হয় ক্রেডিট টাকার পরিমাণ তত হয়। সমান অঙ্কের আদান-প্রদান। এবং সামগ্রিক ফলাফল প্রতিটি লেনদেন ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকার অঙ্ক দ্বারা লিপিবদ্ধ করা হয় বলে সামগ্রিক ফলাফল নির্ণয়টা অনেকটা সহজ হয়। এই গেল দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী, আমি সংক্ষেপে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাগুলো নিয়ে আলোচনা করব। এটি একটি পরিপূর্ণ হিসাব সংরক্ষণ। তোমরা জানো যে একটি লেনদেনে যখন ডেবিট পক্ষ ক্রেডিট পক্ষ সমান অঙ্কের অর্থ দ্বারা লিপিবদ্ধ করা হয়, তখন পরিপূর্ণ হিসাব সংরক্ষণ হয়। ২ নাম্বার লাভ লোকসান নিরূপণ। এই দুতরফা পদ্ধতি অনুসরণ করে হিসাব লিপিবদ্ধ করলে একটি নির্দিষ্ট সময় শেষে কারবারের লাভ লোকসান সঠিকভাবে নিরূপণ করা যায়। ৩ নাম্বার সুবিধা হলো গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। যে কোথাও ভুল হলে সেটি লে সু আর্থিক ফলাফল বের করার পূর্বেই সেটা সংশোধন করা যায়। আর্থিক অবস্থা নিরূপণ, সঠিকভাবে আর্থিক অবস্থা নিরূপণ করা সম্ভব হয়। এটিও দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা। ভুল ত্রুটি, জালিয়াতি উদ্ঘাটন ও প্রতিরোধ করা যায়। ব্যয় নিয়ন্ত্রণ করা যায়। মোট দেনা-পাওনার পরিমাণ নির্ণয় করা যায়। সঠিক কর নির্ধারণ করা যায়। সহজে প্রয়োগ করা যায় এবং সার্বজনীন স্বীকৃতি রয়েছে। প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা একজন ক্রেতা বিক্রেতার মধ্যে দেখি একজন দোকানদার আর একজন ক্রেতা। ২ টি পক্ষ দেখলাম। অর্থাৎ একজন সুবিধা গ্রহণ করতেছে প্রাপক, আর একজন সুবিধা প্রদান করতেছে সুবিধাদাতা। এই যে সুবিধা গ্রহণ প্রাপক অর্থাৎ ডেবিট আর সুবিধা গ্রহীতা আর সুবিধা দাতা হলো ক্রেডিট। আমরা অনেকভাবে দুতরফা দাখিলা পদ্ধতি অর্থাৎ একটি লেনদেনে যে একজন সুবিধা গ্রহণকারী থাকে, একজন সুবিধা প্রদানকারী থাকে, একজন ডেবিট হয়, একজন ক্রেডিট হয়। একটি পক্ষ ডেবিট, একটি পক্ষ ক্রেডিট হয়। একটি হিসাব। আমরা সেই বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করেছি। এখন আসো এই যে দুতরফা দাখিলায় একটি পদ্ধতিকে ডেবিট, একটি পদ্ধতিকে ক্রেডিট এবং ডেবিট টাকার পরিমাণ, ক্রেডিট টাকার পরিমাণ সমান লিখতে হলে তোমাকে যে বিষয়টি খুব সবচেয়ে জানতে হবে যে হিসাব কত প্রকার। আধুনিক পদ্ধতিতে আমরা যে হিসাব লিপিবদ্ধ করব, এই হিসাবটি হলো ৫ প্রকার। একটি হলো সম্পদ হিসাব, একটি হলো ব্যয় হিসাব, একটি আয় হিসাব, একটি দায় হিসাব, একটি মালিকানা সত্ত্ব। অর্থাৎ মালিকের অধিকার। তাহলে এই ৫ টি হিসাবে আমরা হিসাবকে লিপিবদ্ধ করব। আমি ইতিপূর্বে তোমাদের ক্লাসে বলেছি সম্পদ কাকে বলে। আমি একটু মনে করার জন্য বলি যে সম্পদ হলো অর্থনৈতিক পরিসম্পদ যা কারবারের মালিকানাধীন এবং মুনাফা অর্জনে ব্যবহার করা হয়। এটিই সম্পদ। তাহলে তোমাদের সম্পদের নামগুলো জানতে হবে। উদাহরণস্বরূপ আসবাবপত্র, যন্ত্রপাতি, নগদ টাকা, ব্যাংক, বিনিয়োগ ইত্যাদি হলো সম্পদ। আরো রয়েছে। অনুরূপভাবে দায় তোমাদেরকে শিখতে হবে। অর্থাৎ আর্থিক দায়বদ্ধতা যা নির্দিষ্ট সময় শেষে কারবারকে পরিশোধ করতে হয়। তোমরা জানো যে একটু কারবারে দায় রয়েছে, দায় থাকে অনেক সময়। দায়টা কি? ধরো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হয়েছে। নিশ্চয়ই এই ঋণটাকে অবশ্যই পরিশোধ করতে হবে কোনো একটা সময় শেষে। অ্যা তাকে বলা হচ্ছে দায়। অনুরূপ রূপে ব্যয় রয়েছে, আয় রয়েছে, আবার মালিকানা সত্ত্ব রয়েছে। তাহলে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ও ব্যয়গুলোকে তোমার চিনতে হবে। আমরা যদি একটু চেনার চেষ্টা করি, দেখো টাকা, নগদ অর্থ এটি সম্পদ, গাড়ি এটিকে সম্পদ বলা হয়। আসবাবপত্র এটিও হলো সম্পদ হিসাব, ঋণ এটি হলো দায়,
ঐতিহাসিক স্থান, মেলা। প্রিয় শিক্ষার্থী, এখন আসো সম্পদ একটি কারবারে সম্পদ হিসাব আমরা কাকে বলি? আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, নগদ টাকা, ব্যাংক ইত্যাদি। তাহলে এই সম্পদগুলো বৃদ্ধি হয় ডেবিট আর সম্পদগুলো যদি কারবারে কমে যায় অর্থাৎ হ্রাস পায় তাহলে ক্রেডিট। এটি হলো তোমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র। আবার দায়, তাহলে দায় কারবারের যদি দায় বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, দায় হ্রাস পেলে হয় ডেবিট। আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি হলো ক্রেডিট আর হ্রাস পেলে হয় ডেবিট। আয় বৃদ্ধি পেলে হবে ক্রেডিট, হ্রাস পেলে হবে ডেবিট। ব্যয় বৃদ্ধি পেলে হবে ডেবিট ও হ্রাস পেলে হবে ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, এবার আসো আমরা আরো একটি বিষয় সম্পর্কে জেনে নেই। অ্যানিমেশন গুলো লক্ষ্য করো। দেখো আমরা একটা সার্কেল দেখতে পাচ্ছি যেটি দেখা গেছে নাগরদোলার মধ্য দিয়ে দেখানো হয়েছে। নাগরদোলাটি চক্রাকারে ঘুরতে থাকে। আবার একটি হুইল তোমরা দেখতে পাচ্ছ চাকা যেখানে চক্রাকারে ঘুরছে। নিশ্চয়ই বুঝতে পারতেছো আমি তোমাদের দুতরফা দাখিলা পদ্ধতির কোন বিষয়টি নিয়ে আলোচনা করব এখন। এটি হিসাব চক্র নিয়ে আমরা আলোচনা করব। হিসাব যে চক্রাকারে ঘোরে, একটি লেনদেনকে চিহ্নিত করার পর ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে চূড়ান্ত হিসাব অর্থাৎ আর্থিক বিবরণী আর্থিক ফলাফল পাওয়ার পূর্বে কতকগুলো ধাপ অতিক্রম করতে হয়। অর্থাৎ হিসাবটি ধাপে, ধাপে লিপিবদ্ধ হয়। এটি চক্রাকারে চলতেই থাকে। একেই বলা হয় হিসাব চক্র। এখন আসো তাহলে কিভাবে এই হিসাব চক্রটি আমাদের চলতে থাকে? দেখো যে চলমান ধারণা অনুযায়ী হিসাব বিজ্ঞানের ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম অনন্তকাল ধরে চলতে থাকে। আর ব্যবসার হিসাব সংরক্ষণের ধারাবাহিক এই আবর্তনকেই হিসাব চক্র বলে। ব্যবসার হিসাব সংরক্ষণের আমি আবারও বলছি, ব্যবসার হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকে হিসাব চক্র বলে। তাহলে এই হিসাব চক্র কিভাবে হয়? অর্থাৎ আমি বললাম যে লেনদেনগুলোকে লিপিবদ্ধ করার সময় ধাপে, ধাপে করা হয়। ১ম এ লেনদেন শনাক্ত করতে হয়। তোমরা জানো লেনদেন হইলে আমরা হিসাবে লিপিবদ্ধ করি, না হলে নাই। তাহলে সর্বপ্রথম কাজটি হলো লেনদেন সংগঠিত হওয়ার পর লেনদেনকে শনাক্তকরণ করা। তারপর লেনদেনকে আমরা বিশ্লেষণ করি। একটি পক্ষকে ডেবিট, একটি পক্ষকে ক্রেডিট ধরি। তারপর ডেবিট ক্রেডিট পক্ষকে বিশ্লেষণ করার পর তারিখের ক্রম অনুসারে যে ছকে আমরা লিপিবদ্ধ করি তার নাম হলো জাবেদা বই। আবার জাবেদাতে সবগুলো হিসাব একত্রে থাকে। এরপর আমরা কি করি? জাবেদা থেকে সকল হিসাবগুলোকে শ্রেণীবিন্যাস করি অর্থাৎ খতিয়ান অর্থাৎ পাকা বই তৈরি করি। আবার পাকা বইয়ের উদ্বৃত্তগুলো নিয়ে আমরা আবার গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য রেওয়া মিল তৈরি করি। আবার এই রেওয়া মিলে কিছু হিসাব রয়েছে যে দফা রয়েছে যেগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। সেগুলোকে আবার আমরা জাবেদা দাখিলার মাধ্যমে সমন্বয় করি। সমন্বয় দাখিলা। আবার সমন্বয় করার পর এই যে রেওয়া মিল এবং সমন্বয়কে ব্যবহার করে আবার আমরা কার্যপত্র তৈরি করি। আর এই কার্যপত্রের পরে আমরা ফাইনাল হিসাবে যাই অর্থাৎ আর্থিক বিবরণীতে যাই যেখানে লাভ, ক্ষতি এবং আর্থিক অবস্থা নির্ণয় করি। এই লাভ, ক্ষতি, আর্থিক অবস্থা নির্ণয় করে সেখানে কিছু সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব থাকে। এ সেই সম্পদ, দায়, মালিকানা সত্ত্বগুলো আবার আমরা পরবর্তী হিসাব বছরে নিয়ে যাই। কিন্তু মুনাফা জাতীয় আয় ও ব্যয়গুলোকে আমরা বন্ধ করে দেই সমাপনী দাখিলার মাধ্যমে। তাহলে আর্থিক বিবরণী, আর্থিক ফলাফল করার পর এখানে মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলো কিন্তু বন্ধ হয়ে যায়। এখানে যে দাখিলা দেয় তার নাম হলো সমাপনী দাখিলা। তারপর সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব নিয়ে আমরা পরবর্তী হিসাব বছরে হিসাব পরবর্তী রেওয়া মিল তৈরি করি। এভাবে হিসাবগুলো চক্রাকারে চলতেই থাকে। অর্থাৎ লেনদেন শনাক্তকরণ থেকে হিসাব পরবর্তী রেওয়া মিল পর্যন্ত চক্রাকারে লিপিবদ্ধ হয়। এটিই হলো হিসাব চক্র। অর্থাৎ হিসাব সংরক্ষণের ধারাবাহিক এই আবর্তনকেই হিসাব চক্র বলা হয়। প্রিয় শিক্ষার্থী, দুতরফা দাখিলা পদ্ধতির কাকে বলে? হিসাব চক্রের ধাপ কয়টি? সুবিধা গ্রহণকারী পক্ষকে কি বলে? সুবিধা প্রদানকারী পক্ষকে কি বলে? মূল্যায়ন। আজকের এই অনলাইন ক্লাসটি সুন্দরভাবে অনুসরণ করার জন্য সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।